আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করব লিরিক সায়েন্স, ছন্দবিজ্ঞান নিয়ে। আমরা সবাই জানি যে ছন্দ হচ্ছে বাংলা সাহিত্যের অন্যতম উপজীব্য। ছন্দ ছাড়া চিন্তাই করা যায় না, ছন্দ ছাড়া কল্পনা করা যায় না। পৃথিবীর সব কিছুতেই একটা ছন্দ রয়েছে। বাতাসের বয়ে চলার মধ্যে ছন্দ রয়েছে এবং জীবনের পরতে পরতে ছন্দ রয়েছে। তেমনিভাবে কবিতার রয়েছে ছন্দ, প্রবন্ধের ছোট্ট ছোট্ট যে উক্তি রয়েছে, বাক্য রয়েছে, লাইন রয়েছে, প্রত্যেকটা জায়গায় একটা ছন্দের একটা খুব সুবিন্যস্ত একটা ব্যবহার রয়েছে। তা আমরা আজকে জানবো যে ছন্দ বিজ্ঞান অর্থাৎ লিরিক সায়েন্স। লিরিক সায়েন্স বাংলা ছন্দের রীতিরূপ ও বিকাশের ব্যাকরণিক বিশ্লেষণই হচ্ছে ছন্দের প্রধান কাজ। তাহলে আমরা আজকে দেখব যে এই প্রধান কাজটি আমরা কিভাবে করতে পারি। বন্ধুরা, আপনারা যারা যুক্ত হয়েছেন তাদের সবাইকে আমি এই ছন্দের ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা দেখব যে ছন্দ নিয়ে যারা বাংলা সাহিত্যে কাজ করেছেন তারা কারা এবং তাদের লেখাগুলো কিভাবে আমাদের জীবনকে, আমাদের চিন্তাকে প্রভাবিত করে। আমরা যদি সেই ছোট্টবেলার আমরা যদি তাল গাছের কথা বলি, যেমন তাল গাছের কবি হিসেবে আমরা ছোটবেলা যার কবিতা এখনো আমাদের মনে আছে, মুখস্থ আছে, আমরা খান মোহাম্মদ মঈনুদ্দিনের কথা বলতে পারি। বন্ধুরা, আসুন দেখি আমরা যে নামটির সাথে ছোটবেলা পরিচিত হয়েছি সে নামটি হচ্ছে খান মোহাম্মদ মঈনুদ্দিন। খান মোহাম্মদ মঈনুদ্দিনের খুব সহজ সরল একটি ভাষা ছোটবেলা আমাদেরকে খুবই আকৃষ্ট করত। সেটা হচ্ছে, আমরা পড়েছিলাম যে ওই দেখা যায় তাল গাছ। এটা ছিল কবিতার প্রথম চরণ। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাঁ, ওইখানেতে বাস করে কানা বগিচা। বন্ধুরা, এই যে আমরা এখানে দেখলাম যে ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাঁ, ওইখানেতে বাস করে কানা বগিচা। বন্ধুরা, এখানে এই যে দেখা, এখানে আমরা দুই মাত্রা দেখি, যায় এখানে আমরা দুই মাত্রা দেখি, তাল এখানে আমরা দুই মাত্রা দেখি, গাছ এখানে আমরা দুই মাত্রা দেখি। আমরা এমনি ভাবে এখানে চার মাত্রা, এখানে এক মাত্রা, এখানে তিন মাত্রা, আমরা যদি মাত্রা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাই যে বাংলা ছন্দের পরতে পরতে যেখানে মাত্রার ব্যবহার রয়েছে এবং যেখানে আমরা ছন্দের কবিতার যেখানে ছন্দের মিল দেখি, সে কবিতাটা কিন্তু আজীবন শিশুদের মনে থাকে। আমরা সেই ছোটবেলায় কবে পড়েছি, এখনো আমরা কিন্তু এই ছন্দ, এখনো আমরা এই লাইন আমাদের মনে আছে, আমরা কিন্তু এখনো ভুলতে পারিনি। তাই আপনাদের বলছি, এই ছন্দবিজ্ঞান মানে ছন্দের ক্লাস, যারা ইচ্ছুক যে আমি ছন্দ সম্পর্কে জানব, আমি ছন্দ রপ্ত করব এবং আমি আমার লেখনের মাধ্যমে, আমি সৈয়দ শামসুল হক যেমন আমার পরিচয় একটা লম্বা কবিতা লিখেছে, কিন্তু সে কবিতার প্রতি পরতে পরতে একটা ছন্দের ব্যবহার রয়েছে। যে সাহিত্যে যেখানে ছন্দের ব্যবহার থাকে সে সাহিত্য মানুষের হৃদয় ছুঁয়ে যায়। আমরা যদি জসিমউদ্দিনের কবর কবিতা দেখি তাহলে আমরা দেখি সেখানেও অসাধারণ পল্লী কবির যে ছন্দের গাঁথনি, পল্লী কবির যে বিন্যস্ত ছন্দের যে সুললিত যে বিন্যস্ত ব্যবহার, সেটা কিন্তু আমাদের আজও কবর কবিতা আমাদের মনে পড়ে যায়। তো তেমনিভাবে আমরা যদি কাজী নজরুল ইসলামের কথা বলি, তিমির রাত্রি সারা যান শনিদুর মসজিদে,
প্রিয় হারাকার কান্নার মতো বিলুপে আসিয়া রয়েছে। বন্ধুরা, আমরা উমর ফারুক কবিতায় এরকম দেখি কাজী নজরুল ইসলামের, অথবা আমরা যদি শিশুতোষ কবিতা দেখি, শিশুতোষ কবিতা শিশুতোষ কবিতা হচ্ছে কাজী নজরুল ইসলামের। যেমন আমরা যদি বলি, থাকবো না কো বদ্ধ ঘরে, এই যে এখানে আমরা যদি কাজী নজরুল ইসলামের আমরা যদি কবিতার লাইন আমরা যদি দেখি, তাহলে আমরা সেখানেও দেখতে পাই যে খুব চমৎকার একটা ছন্দের একটা মিল রয়েছে, এবং সেখানে কাজী নজরুল ইসলাম খুব ছন্দের একটা সুললিত একটা সুবিন্যস্ত একটা দোতনা ব্যবহার করেছেন। আমরা যদি সেখানে দেখি যে উনি যখন অক্ষরবৃত্ত ছন্দ রচনা করেছেন, উনি যখন সঙ্গীতের ছন্দ ব্যবহার করেছেন, তখন কিন্তু আমাদের হৃদয় ছুঁয়ে যায়। যেমন আমরা কারা রই লৌহ কপাট, ভেঙে ফেল কররে লপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি, ওরে ও তরু নিশান বাজাতর প্রলয় বিষান, রক্ত নিশান উটুক প্রাচীর প্রাচীর বেদি। বন্ধুরা, আমরা এইভাবে